হ্যালো স্টুডেন্টস, আমরা এই ভিডিওটিতে অ্যাবসলিউট ফ্রেজ শিখব। অ্যাবসলিউট ফ্রেজ খুব স্মার্ট এবং সুন্দর সেন্টেন্স বানাতে গেলে প্রয়োজন হয়। আমরা যদি এটাকে শিখে ঠিকমতো ইউজ করতে পারি তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে কত সুন্দর সেন্টেন্স আমরা বানাতে পারছি। এখন চলো আমরা স্মার্ট সেন্টেন্স এবং সুন্দর সেন্টেন্স বানানোর জন্য অ্যাবসলিউট ফ্রেজ শিখে নিই। কোন কোন বিষয় শিখছি আমরা? এখানে আছে হোয়াট ইজ অ্যাবসলিউট ফ্রেজ, অর্থাৎ অ্যাবসলিউট ফ্রেজ কি, এক্সাম্পলস অফ অ্যাবসলিউট ফ্রেজ, অ্যাবসলিউট ফ্রেজের উদাহরণ, দেয়ার ক্যারেক্টারিস্টিক্স, তাদের বৈশিষ্ট্য, অ্যাবসলিউট ফ্রেজের বৈশিষ্ট্য কি সেগুলো আছে, হাউ টু জয়েন সেন্টেন্সেস ইউজিং অ্যাবসলিউট ফ্রেজেস, অ্যাবসলিউট ফ্রেজগুলোকে ব্যবহার করে কিভাবে সেন্টেন্স জয়েন করতে হয়, when to use an absolute phrase, কখন একটা absolute phrase ইউজ করতে হয়, problems to be worked out, এরপরে আছে প্রবলেমস কিছু জয়েনিং দেওয়া আছে, কিছু জয়েন করতে হবে যেগুলো absolute phrase ইউজ করে যে পেয়ারগুলোকে, যে জোড়া সেন্টেন্সগুলোকে জয়েন করতে হবে। এখন আমরা দেখি যে absolute phrase কি। হোয়াট ইজ absolute phrase? absolute phrase হলো একটি ফ্রেজ বা একগুচ্ছ শব্দ যা একটি সম্পূর্ণ মেন ক্লজকে মডিফাই করে। তাহলে কি অ্যাবসলিউট ফ্রেজ হলো একটি ফ্রেজ বা একগুচ্ছ শব্দ যা একটি সম্পূর্ণ মেন ক্লজকে, পুরোপুরি একটা মেন ক্লজকে মডিফাই করে, কোনো একটি বা দুটি ওয়ার্ডকে নয়, পুরো মেন ক্লজটাকে অ্যাবসলিউট ফ্রেজ মডিফাই করে। যেমন দ্য ওয়েদার বিং ফাইন উই ওয়েন্ট ফর পিকনিক। এই যে সেন্টেন্সটা, এইখানে দুটো পার্ট স্পষ্টত। একটা হলো দ্য ওয়েদার বিং ফাইন, কমা দেওয়া আছে এখানে, তারপরে আছে উই ওয়েন্ট ফর এ পিকনিক। এই যে উই ওয়েন্ট ফর এ পিকনিক, এইটা দেখি এখানে উই আছে, তারপরে ওয়েন্ট আছে, একটা ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স। তাহলে এইখানে কিন্তু দ্য ওয়েদার বিং ফাইন এটা হলো একটা অ্যাবসলিউট ফ্রেজ। এবার এটা অ্যাবসলিউট ফ্রেজ কেন সে কথায় পরে আসছি, আগে দেখি না এটা ফ্রেজ কিনা। একটা ফ্রেজ কাকে বলে? একটা ফ্রেজ মানে একগুচ্ছ শব্দ যা নির্দিষ্টভাবে কোনো একটা কিছুকে বোঝাচ্ছে আর যার মধ্যে কোনো সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব নেই। দ্য ওয়েদার বিং ফাইন কথার অর্থ কি? আবহাওয়া সুন্দর হওয়ায়, আবহাওয়া সুন্দর হওয়ায় বা আবহাওয়া ভালো হওয়ায় উই ওয়েন্ট ফর পিকনিক, ফর এ পিকনিক, আমরা পিকনিকে গিয়েছিলাম। তাহলে এই যে আবহাওয়া ভালো হওয়ায়, এই কথাটা একটা বিষয় সম্পর্কে বলা হচ্ছে। এই কটি ওয়ার্ড, চারটি ওয়ার্ড, দ্য ওয়েদার বিং ফাইন, এই চারটি ওয়ার্ড এটা বোঝাচ্ছে যে আবহাওয়াটা সুন্দর ছিল। কিন্তু দেখো এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই, আছে কি? এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই। তাহলে কি কি আছে? দ্য একটা আর্টিকেল, ওয়েদার একটা নাউন, বিং একটা পার্টিসিপল, ফাইন একটা অ্যাডজেক্টিভ। তাহলে এইগুলো আছে, এর মধ্যে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নেই, কিন্তু এরা স্পষ্টত একসঙ্গে একটা অর্থ প্রকাশ করছে। এবং ভালো করে লক্ষ্য করো যে এইগুলো কিন্তু, এই ওয়ার্ডগুলো একসাথে মিলে পরের যে ক্লজটা আছে, যে মেইন ক্লজটা আছে, উই ওয়েন্ট ফর এ পিকনিক, এই মেইন ক্লজকে একসঙ্গে এরা মডিফাই করছে। কি বলা হচ্ছে? যে আবহাওয়া সুন্দর হওয়ায় আমরা পিকনিকে গিয়েছিলাম। তাহলে আমরা পিকনিকে গিয়েছিলাম কেন? কারণ আবহাওয়া সুন্দর ছিল। এইভাবে যে ফ্রেজটি এখানে ইউজ করা হচ্ছে সম্পূর্ণভাবে একটা মেইন ক্লজকে এরা মডিফাই করছে। এই জন্য এই ফ্রেজটিকে কি বলা হচ্ছে? অ্যাবসলিউট ফ্রেজ, অর্থাৎ দ্য কমপ্লিট ফ্রেজ। এরপরে আরো কয়েকটা এক্সাম্পল দেখে নিই আমরা। দ্য সান হ্যাভিং রিজন উই কেম আউট অফ দ্য রুম। এখানে কোনটা ফ্রেজ? অ্যাবসলিউট ফ্রেজ এখানে কোনটা? একটু গেস করে নিই। দ্য সান হ্যাভিং রিজন, সূর্য উদিত হওয়ায়,
উই কেম আউট অফ দ্য রুম, আমরা ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছিলাম। তাহলে কোনটা হবে? হ্যাঁ, এখানে অ্যাবসলিউট ফ্রেজ হলো দ্য সান হ্যাভিং রিজন, সূর্য উদিত হয়। এই কারণে কি হয়েছিল? উই কেম আউট অফ দ্য রুম, আমরা ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছিলাম। তাহলে আমরা যে ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছিলাম, এই পুরো ব্যাপারটা কী জন্য হয়েছে? কারণ সূর্যের উদয় হয়েছিল। তাহলে সূর্যের উদয় পুরো ব্যাপারটাকে মডিফাই করছে। পরবর্তী উদাহরণ, ভিরাট হেল্ড অন টু দ্য বল, হিজ ফিঙ্গার্স স্কুইজিং ইট টাইটলি। এইখানে কোনটা অ্যাবসলিউট ফ্রেজ? ভিরাট হেল্ড অন টু দ্য বল, বিরাট বলটাকে ধরেছিল। হিজ ফিঙ্গার্স স্কুইজিং ইট টাইটলি, তার আঙুলগুলো এটাকে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছিল বা খুব শক্ত করে এটাকে ধরে রেখেছিল। এখানে কোনটা অ্যাবসলিউট ফ্রেজ? হ্যাঁ, এখানে অ্যাবসলিউট ফ্রেজ হলো হিজ ফিঙ্গার্স স্কুইজিং ইট টাইটলি। দেখো এখানেও কোনো ফাইনাইট ভার্ব নেই এবং এটাও মডিফাই করছে মেন ক্লজকে। বিরাট বলটা ধরেছিল, কেমনভাবে ধরেছিল? হিজ ফিঙ্গার্স স্কুইজিং ইট টাইটলি। এরপরে আরও একটা উদাহরণ দেখে নিই। দ্য ভিজিটার্স হ্যাভিং লেফট উই ওয়েন্ট টু বেড, ভিজিটার্স চলে যাওয়ায় আমরা বিছানায় গেছিলাম বা আমরা শুতে গেছিলাম। এইখানে কোনটা অ্যাবসলিউট ফ্রেজ? অবশ্যই এখানে দ্য ভিজিটার্স হ্যাভিং লেফট, ভিজিটার্স চলে যাওয়ায়। উই ওয়েন্ট টু বেড এটা হলো একটা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। কারণ দেখো এইখানে উই ওয়েন্ট টু বেড এটা কিন্তু আমরা আলাদাভাবে ইউজ করতে পারি। আমরা যদি আগের অংশটুকু বাদ দিই, দ্য ভিজিটার্স হ্যাভিং লেফট বাদ দিলাম, থাকছে কি উই ওয়েন্ট টু বেড। আমরা এমনি বলতে পারি উই ওয়েন্ট টু বেড, আমরা বিছানায় গিয়েছিলাম বা আমরা শুতে গেছিলাম, তাহলে কিন্তু এটা কমপ্লিট সেন্টেন্স। কিন্তু আগেরটা দ্য ভিজিটার্স হ্যাভিং লেফট, দ্য ভিজিটার্স হ্যাভিং লেফট কিন্তু আমরা একাকে ইউজ করতে পারি না। পরের অংশটুকু বাদ দিয়ে আমরা শুধু বলতে পারি না দ্য ভিজিটার্স হ্যাভিং লেফট, তাহলে কিন্তু এটা কমপ্লিট সেন্টেন্স হবে না। দ্য ভিজিটার্স হ্যাভিং লেফট কথার অর্থ কি? ভিজিটার্সটা চলে যাওয়ায়, এটা কিন্তু কমপ্লিট সেন্টেন্স নয়। তাহলে এই সেন্টেন্সটা কিন্তু এই পার্টটা কিন্তু সেন্টেন্সের এই পার্টটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে মডিফাই করছে যে ভিজিটার্স চলে যাওয়ায় আমরা বেডে গেছিলাম। তাহলে এইখানেও দ্য ভিজিটার্স হ্যাভিং লেফট এটা হলো একটা অ্যাবসলিউট ফ্রেজ। ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাবসলিউট ফ্রেজ। অ্যাবসলিউট ফ্রেজের বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। ফার্স্ট ওয়ান, সাধারণত অ্যাবসলিউট ফ্রেজ একটি কমা দ্বারা মেন ক্লজ থেকে পৃথক থাকে। আমরা আগেও দেখেছি, আগে যে এক্সাম্পলসগুলো দেখেছি এবং এখানে তার থেকে একটা এক্সাম্পল নেওয়া হয়েছে, দ্য ওয়েদার বিং ফাইন উই ওয়েন্ট ফর এ পিকনিক। এইখানে অ্যাবসলিউট ফ্রেজ হলো দ্য ওয়েদার বিং ফাইন, দেখো তারপরে একটা কমা দেওয়া আছে। এইভাবে কমা দ্বারা কিন্তু অ্যাবসলিউট ফ্রেজ মেন ক্লজ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন থাকে। পরেরটা, অ্যাবসলিউট ফ্রেজগুলো কনজাংশন দ্বারা মেন ক্লজের সাথে যুক্ত হয় না। আমরা একটু আগে দেখলাম যে কমা দ্বারা পৃথক থাকে মেন ক্লজ থেকে, আর অ্যাবসলিউট ফ্রেজ কিন্তু কোনো রকমভাবেই কনজাংশন দ্বারা মেন ক্লজের সাথে যুক্ত হবে না। বেশিরভাগ ক্ষেত্রেই সাবজেক্টের সাথে পার্টিসিপল যুক্ত হয়ে অ্যাবসলিউট ফ্রেজ গঠিত হয়। অ্যাবসলিউট ফ্রেজ কিভাবে গঠিত হয়? একটা সাবজেক্ট এবং তার সাথে পার্টিসিপল যুক্ত হয়ে, যেমন এখানে দ্য ওয়েদার বিং ফাইন উই ওয়েন্ট ফর এ পিকনিক, এখানে দ্য ওয়েদার সাবজেক্ট, বিং পার্টিসিপল। এভাবে সাবজেক্টের সাথে একটা পার্টিসিপল যুক্ত হয়ে অ্যাবসলিউট ফ্রেজ গঠিত হয়। ঠিক নিচে আর একটা উদাহরণ দেওয়া আছে, দ্য সান হ্যাভিং রিজন উই কেম আউট অফ দ্য রুম। দ্য সান এখানে সাবজেক্ট, হ্যাভিং হলো পার্টিসিপল। দ্য সান হ্যাভিং রিজন একসাথে সূর্য উদিত হওয়ায়, দ্য সান হ্যাভিং রিজন এটা অ্যাবসলিউট ফ্রেজ এবং একটা সাবজেক্ট এর সাথে পার্টিসিপল যুক্ত হয়ে ফ্রেজটি গঠিত হয়েছে।
নেক্সট ওয়ান, অ্যাবসলিউট ফ্রেজগুলো সাধারণত পুরো প্রিন্সিপাল ক্লজকে মডিফাই করে। আমি আগেও বলেছি যে অ্যাবসলিউট ফ্রেজের কাজ কি, পুরো প্রিন্সিপাল ক্লজকে মডিফাই করা। এখানে পুরো প্রিন্সিপাল ক্লজ কোনটি? উই ওয়েন্ট ফর এ পিকনিক। এখানে ওই উই ওয়েন্ট ফর এ পিকনিককে মডিফাই করছে অ্যাবসলিউট ফ্রেজ দ্য ওয়েদার বিং ফাইন। অনেকটা এটা কিন্তু অ্যাডভার্বের মতো কাজ করছে। এত সময় আমরা দেখলাম যে অ্যাবসলিউট ফ্রেজ কি। নাও লেটস জয়েন সেন্টেন্সেস ইউজিং অ্যাবসলিউট ফ্রেজ। চলো এখন অ্যাবসলিউট ফ্রেজের সাহায্যে কিভাবে জয়েন করতে হয় সেন্টেন্স সেটা দেখে নিই। কিন্তু জয়েন করার আগে একবার আমি দেখিয়ে দিচ্ছি যে স্প্লিট যদি করা হয়, যদি একটা অ্যাবসলিউট ফ্রেজ আছে এমন একটা সেন্টেন্সকে যদি স্প্লিট করা হয়, তার থেকে দুটো আলাদা সেন্টেন্স বানানো হয়, তাহলে তার চরিত্র কেমন হবে, তাদের চরিত্র কেমন হবে। যেমন এখানে আছে দ্য ওয়েদার বিং ফাইন উই ওয়েন্ট ফর এ পিকনিক। যদি এই সেন্টেন্সটাকে ভেঙে দুটো আলাদা সেন্টেন্স বানায় তাহলে কেমন হবে? কি হবে? একটা হবে দ্য ওয়েদার ওয়াজ ফাইন, একটা হবে উই ওয়েন্ট ফর এ পিকনিক। এই যে দুটো আলাদা সেন্টেন্স পেলাম, কিভাবে পেলাম? এই যে দ্য ওয়েদার বিং ফাইন, এর থেকে কিন্তু হলো দ্য ওয়েদার ওয়াজ ফাইন। ওয়েদার বিং ফাইন, এর থেকে আমরা পেলাম দ্য ওয়েদার ওয়াজ ফাইন। আবহাওয়া সুন্দর হওয়ায় এখানে ছিল ফ্রেজ, কিন্তু যখন সেন্টেন্স করলাম তার মিনিং কি হলো? দ্য ওয়েদার ওয়াজ ফাইন, আবহাওয়াটি ছিল সুন্দর। আর অন্য যে ক্লজটি বা যে মেন ক্লজটি এখানে আছে সেটা কিন্তু অপরিবর্তিত থাকলো, কোনো রকম চেঞ্জ তার মধ্যে আসলো না। উই ওয়েন্ট ফর এ পিকনিক, এটা কিন্তু আনচেঞ্জড থাকলো, কোনো রকম পরিবর্তন এর মধ্যে আসলো না। আরেকটা দেখে নিই, দ্য সান হ্যাভিং রিজন, সূর্য উদিত হওয়ায় উই কেম আউট অফ দ্য রুম, আমরা ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছিলাম। এখানে অ্যাবসলিউট ফ্রেজ হলো দ্য সান হ্যাভিং রিজন। যখন আমরা এটাকে স্প্লিট করেছি তখন দুটো সেন্টেন্স পেয়েছি এই সেন্টেন্সটাকে স্প্লিট করে। একটা হলো দ্য সান রোজ, আর একটা হলো উই কেম আউট অফ দ্য রুম। এইখানেও কিন্তু দ্য সান হ্যাভিং রিজন যে অ্যাবসলিউট ফ্রেজ আছে, সেই অ্যাবসলিউট ফ্রেজ থেকে কি সেন্টেন্স পেয়েছি? দ্য সান রোজ, সূর্য উদিত হয়েছিল। যখন আমরা সম্পূর্ণ সেন্টেন্স একটা বানাচ্ছি ফ্রেজ থেকে, তখন কিন্তু সেখানে একটা ফাইনাইট ভার্ব লাগবে, আর এখানে সেই ফাইনাইট ভার্ব হলো রোজ। সাবজেক্ট দ্য সান আর ফাইনাইট ভার্ব রোজ। তাহলে আমরা এখানে দেখলাম যে কিভাবে স্প্লিট করলাম, স্প্লিট করে কিভাবে আমরা নতুন রকমের সেন্টেন্স পেলাম। যখন আমরা জয়েন করব ঠিক এর উল্টো করব। এবার উল্টো করে ভেবে দেখি, অর্থাৎ আমরা জয়েন করতে থাকি। এবার জয়েন করার জন্য এখানে আমি দুটো সেন্টেন্স নিয়েছি। ইট ওয়াজ সানডে উই প্লেড ফর এ লং টাইম। ইট ওয়াজ সানডে, সেটা ছিল রবিবার। উই প্লেড ফর এ লং টাইম, আমরা দীর্ঘক্ষণ ধরে খেলা করেছিলাম। এই দুটো সেন্টেন্সকে আমরা পার্টিসিপেলের সাহায্যে জয়েন করব। এখন যদি অ্যাবসলিউট ফ্রেজের সাথে জয়েন করব। যদি অ্যাবসলিউট ফ্রেজের সাথে জয়েন করি তাহলে আমরা কোন সেন্টেন্স থেকে অ্যাবসলিউট ফ্রেজ বানাবো এবং কিভাবে বানাতে হবে? একটা সাবজেক্ট, তার সঙ্গে পার্টিসিপেল। অবশ্যই আমরা এখানে ইট ওয়াজ সানডে একে অ্যাবসলিউট ফ্রেজ বানাবো। তাহলে কি হবে? ইট ওয়াজ সানডে থেকে কি হলো? ইট বিং সানডে, সাবজেক্ট ইট, আর ওয়াজ থেকে ওয়াজকে পার্টিসিপেল করা হলো। ওয়াজ কি থেকে এসছে? বি ভার্ব থেকে। এখন ওয়াজকে পার্টিসিপেল করলে কি হবে? বিং, বি প্লাস আইএনজি, বিং, এখানে তাই করা হয়েছে। ইট বিং, ইট বিং সানডে মানে কি হলো? সেটা রবিবার হওয়ায়। উই প্লেড ফর এ লং টাইম, আমরা দীর্ঘক্ষণ ধরে খেলা করেছিলাম। আরেকটা দেখে নিই, দ্য ট্রেন ডিপার্টেড, ট্রেনটা চলে গেল। দে ওয়েটেড ফর দ্য নেক্সট ট্রেন টু কাম, তারা পরবর্তী ট্রেনের আসার জন্য অপেক্ষা করতে লাগলো বা অপেক্ষা করেছিল। তারা পরবর্তী ট্রেনের আসার জন্য অপেক্ষা করেছিল। এইখানে আমরা কোনটাকে অ্যাবসলিউট ফ্রেজ বানাবো? অবশ্যই দ্য ট্রেন ডিপার্টেড।
যদি অ্যাবসলিউট ফ্রেজ বানাই তাহলে কি হবে, ট্রেনটা চলে যাওয়ায়। তাহলে জয়েন করলে কি হচ্ছে, ট্রেনটা চলে যাওয়ায় তারা পরবর্তী ট্রেনের আসার জন্য অপেক্ষা করলো। জয়েন করে আনসার পাচ্ছি কি আমরা, দ্য ট্রেন হ্যাভিং ডিপার্টেড, ট্রেনটা চলে যাওয়ায়। এখানে হ্যাভিং ইউজ করা হয়েছে পার্টিসিপল হিসাবে, সাবজেক্ট দ্য ট্রেন, তারপরে পার্টিসিপল হ্যাভিং। এখন এখানে হ্যাভিং কেন ইউজ করলাম, দেখি এখানে সেন্টেন্সটা কিন্তু ট্রেনটা চলে গেছে, তার মানে কি অনেকটা পারফেক্টের চরিত্র। ট্রেনটা চলে যাওয়ায় তাদের অপেক্ষা করতে হলো, মানে তারা যখন পৌঁছালো সেই মুহূর্তে ট্রেনটা চলে গেছে, তার মানে কি সেটা কিন্তু পারফেক্টের চরিত্র বহন করছে, তাই জন্য এখানে হ্যাভ কথাটা ইউজ করা হলো বা হ্যাভিং ইউজ করা হলো। তাহলে জয়েন করে আমরা কি পেলাম এখানে, দ্য ট্রেন হ্যাভিং ডিপার্টেড দে ওয়েটেড ফর দ্য নেক্সট ট্রেন টু কাম। আরও একটা কথা খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু বি ভার্ব নেই, যেটা থেকে আমরা অ্যাবসলিউট ফ্রেজ বানালাম দ্য ট্রেন ডিপার্টেড, ওখানে কিন্তু কোনো বি ভার্ব নেই। আর বি ভার্ব নেই তাই জন্য আমরা কিন্তু এখানে হ্যাভিং ইউজ করেছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে আরেকটা দেখে নিই, উই শ্যাল প্লে ফুটবল, আমরা ফুটবল খেলবো, ইন কেস আওয়ার প্যারেন্টস অ্যালাউ, ইন কেস মানে যদি, যদি আমাদের প্যারেন্টস আমাদেরকে অনুমতি দেয়। তাহলে জয়েন করলে কি হবে, আমাদের বাবা মায়ের অনুমতিতে আমরা ফুটবল খেলবো। আর যদি তাই হয় তাহলে আমরা ইন কেস আওয়ার প্যারেন্টস অ্যালাউ এর থেকে কিন্তু অ্যাবসলিউট ফ্রেজ বানাবো। এবার দেখা যাক, এইখানে কিন্তু বিইংও লাগবে না, হ্যাভিংও লাগবে না। এইখানে যে ভার্ব আছে অ্যালাউ, অ্যালাউকেই পার্টিসিপেল করতে হবে। কেন, কারণ এইখানে কিন্তু অনেকটা প্রেজেন্টের চরিত্র বোঝাচ্ছে, যদি বাবা মা অনুমতি দেয়, এরকম যখন প্রেজেন্টের চরিত্র বোঝাবে তখন কিন্তু সেখানে কিন্তু বিইং বা এখানে বি, যদিও বি ভার্ব নেই কিছু, থাকলে তখন প্রয়োজন হতো। আর এখানে শুধু সেই ক্ষেত্রে শুধু যখন মূল ভার্ব থাকবে, মূল ভার্বটাকেই পার্টিসিপেল করতে হবে। যেমন এখানে আছে আওয়ার প্যারেন্টস অ্যালাউইং, আমাদের পিতামাতা বা বাবা মায়ের অনুমতিতে। উই শ্যাল প্লে ফুটবল, আমরা ফুটবল খেলবো। যখন এরকম ফিউচার এবং ফিউচারের সঙ্গে যদি আরেকটা সেন্টেন্স থাকে তাহলে সেটাকে অবশ্যই প্রেজেন্ট করতে হবে। আর সেইভাবেই এইখানে যে ফ্রেজটা, অ্যাবসলিউট ফ্রেজটা আওয়ার প্যারেন্টস অ্যালাউইং, এটা কিন্তু প্রেজেন্টের চরিত্র বহন করছে, তাই জন্য এখানে বিং এর প্রয়োজন নেই বা হ্যাভিং এর প্রয়োজন নেই। এখানে কিন্তু হ্যাভিং এর প্রয়োজন নেই। আর বিং হতো যদি এখানে বি ভার্ব থাকতো একটা, কিন্তু এখানে কোনো বি ভার্ব নেই। নাও লেটস সি when to use absolute phrase। এখন দেখা যাক যে কখন absolute phrase ব্যবহার করতে হয়, অ্যান্ড ডিফারেন্স উইথ পার্টিসিপল, এবং পার্টিসিপলের সাথে ডিফারেন্স কি। আমরা দেখছি যে পার্টিসিপল ব্যবহার করেই বা সাবজেক্টের পরে একটা পার্টিসিপল ইউজ করেই কিন্তু আমরা অ্যাবসলিউট ফ্রেজ তৈরি করছি। তাহলে শুধুমাত্র পার্টিসিপল দিয়ে আমরা সেন্টেন্সগুলোকে কি জয়েন করতে পারি, আমরা সেই বিষয়টা একটু দেখব। যেমন এখানে টু পেয়ার অফ সেন্টেন্সেস আছে, দেখিনি প্রথম পেয়ার কি আছে, রাম ওয়াজ ইল, রাম অসুস্থ ছিল, হি ডিড নট গো টু স্কুল, সে স্কুলে যায়নি। এই যে দুটো সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সকে আমরা জয়েন করব। এখন আমরা এখানে পার্টিসিপল ইউজ করব না অ্যাবসলিউট ফ্রেজ ইউজ করব। পরে পেয়ার, দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড, আবহাওয়া ছিল খুব খারাপ, রাম ডিড নট গো টু স্কুল, রাম স্কুলে যায়নি। এইখানে আমরা কি ইউজ করব, অ্যাবসলিউট ফ্রেজ না পার্টিসিপল। আনসার দেখিনি, রাম ওয়াজ ইল, রাম অসুস্থ হয়েছিল বা অসুস্থ ছিল, হি ডিড নট গো টু স্কুল, সে স্কুলে যায়নি। এটাকে আমরা জয়েন করেছি পার্টিসিপল সহযোগে। বিং ইল, অসুস্থ হওয়ায়, রাম ডিড নট গো টু স্কুল, রাম স্কুলে যায়নি। এখানে আমরা বিং ইউজ করেছি, পার্টিসিপল ইউজ করেছি। কেন, এখানে দেখি ভালো করে লক্ষ্য করলে দেখলে পাওয়া যাবে, রাম ওয়াজ ইল, এখানে সাবজেক্ট রাম, আর হি ডিড নট গো টু স্কুল, এখানে সাবজেক্ট হি। এখানে দুটো ক্ষেত্রে সাবজেক্ট কিন্তু একই, এখানে রাম সাবজেক্ট আর এখানে হি সাবজেক্ট, হি বলতে রামকেই বোঝানো হচ্ছে। এরকম ক্ষেত্রে কিন্তু আমরা পার্টিসিপল ইউজ করতে পারি।
তাই আনসার করেছি কি বিইং ইল, অসুস্থ হওয়ায় রাম ডিড নট গো টু স্কুল। পরেরটা দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড, আবহাওয়া খুব খারাপ ছিল। রাম ডিড নট গো টু স্কুল, রাম স্কুলে যায়নি বা যেতে পারেনি। এখন এইখানে সাবজেক্ট দুটো কি কি, প্রথম সেন্টেন্সটার ক্ষেত্রে আছে দ্য ওয়েদার আর পরেরটা রাম, দুটো কিন্তু ভিন্ন সাবজেক্ট। যেহেতু ভিন্ন সাবজেক্ট আমরা সাবজেক্টকে বাদ দিতে পারছি না, বাদ দিয়ে সেন্টেন্স জয়েন করতে পারবো না, তাহলে কিন্তু এই ক্ষেত্রে আমাদের অ্যাবসলিউট ফ্রেজ ইউজ করতে হবে। তাই আনসার কি হয়েছে এখানে অ্যাবসলিউট ফ্রেজ ইউজ করে দ্য ওয়েদার বিং ভেরি ব্যাড, দ্য ওয়েদার সাবজেক্ট, তারপরে ওয়াজকে বিং এ পরিণত করা হয়েছে, পার্টিসিপল করা হয়েছে। দ্য ওয়েদার সাবজেক্ট, পার্টিসিপল বিং, দ্য ওয়েদার বিং ভেরি ব্যাড, আবহাওয়া খুব খারাপ হওয়ায় রাম ডিড নট গো টু স্কুল, রাম স্কুলে যায়নি। নাও লেটস প্র্যাকটিস, চলো আমরা এখন কিছু প্র্যাকটিস করি। এখানে আমি কিছু প্রবলেমস দিয়েছি, few pairs of sentences, বেশ কিছু জোড়া সেন্টেন্স দিয়েছি আমি, সেই সেন্টেন্সগুলোকে জয়েন করতে হবে, সবগুলো কিন্তু অ্যাবসলিউট ফ্রেজ সহযোগে জয়েন করতে হবে। প্রত্যেকটার পরে আনসার দেওয়া আছে, তোমরা আগে নিজেরা জয়েন করে নাও, জয়েন করে দেখো যে তোমাদের উত্তরগুলো কারেক্ট হচ্ছে কিনা, তার সঙ্গে পরে মিলিয়ে দেখে নাও। First pair of sentences. It was a stormy night. We decided to stay inside. সেটা ছিল একটা ঝোড়ো রাত্রি, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ভেতরে থাকার বা ঘরের মধ্যে থাকার। Now answer. It being a stormy night, we decided to stay inside. এটা স্টর্মি নাইট হওয়ায়, ঝড়ো রাত্রি হওয়ায়, এখানে সাবজেক্ট ইট, তারপরে বিইং ইউজ করা হয়েছে পার্টিসিপল, আর তারপরে উই ডিসাইডেড টু স্টে ইনসাইড, এটা কিন্তু মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। স্টর্মি নাইট হওয়ায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ঘরের মধ্যে থাকার। নেক্সট প্রবলেম, আওয়ার কার ডেভেলপড ইঞ্জিন ট্রাবল, উই স্টপড for the night at a roadside inn. Our car developed engine trouble, আমাদের গাড়িতে ইঞ্জিনের সমস্যা হয়েছিল। We stopped for the night at a roadside inn. আমরা রাস্তার পাশে একটা সরাইখানাতে রাত্রি যাপন করেছিলাম। Now answer. Our car having developed engine trouble, we stopped for the night at a roadside inn. Next problem, we will meet again. আমরা আবার মিট করব if God permits, যদি ঈশ্বর পারমিট করেন বা অনুমতি দেন। কিভাবে হবে? আনসার, God permitting, ঈশ্বরের অনুমতিতে we will meet again, আমরা আবার মিট করব। Next problem, the sun rose, the fog dispersed. সূর্য উদিত হলো বা সূর্য উঠল, the fog dispersed, কুয়াশা দূরীভূত হলো বা বিতাড়িত হলো। আনসার, the sun having risen, এখানে কিন্তু বিভাব ছিল না, the sun rose ছিল, আর তাই জন্য আনসার হয়েছে the sun having risen, সূর্য উদিত হওয়ায় the fog dispersed, কুয়াশা দূরীভূত হয়েছিল। The morning has started, we set out for our destination. সকাল শুরু হয়েছিল, আমরা আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। আনসার, the morning having started, সকাল শুরু হওয়ায় we set out for our destination. Next problem, the house looks nice, I shall buy it. বাড়িটাকে সুন্দর দেখাচ্ছে, আমি এটা কিনব। এটা কিন্তু প্রেজেন্ট, বাড়িটাকে সুন্দর দেখাচ্ছে, এখানে কিন্তু একটাই ভার্ব, লুকস, এখানে কিন্তু বিভাব নেই। Now answer. The house looking nice,
আই শ্যাল বাই ইট। বাড়িটা সুন্দর দেখায়, আমি এটা কিনবো, বা সুন্দর দেখানোই বাড়িটা আমি কিনবো। দ্য হাউস ইজ বিউটিফুল, আই শ্যাল বাই ইট। এইখানে আবার বলা হচ্ছে বাড়িটা সুন্দর, আমি এটা কিনবো। এইখানে কি হবে আনসার দেখিনি। দ্য হাউস বিং বিউটিফুল, বাড়িটা সুন্দর হওয়ায় আই শ্যাল বাই ইট, আমি এটা কিনবো। ইট ওয়াজ আ হলিডে, এটা ছিল একটা ছুটির দিন। উই ওয়েন্ট টু আ পার্ক, আমরা একটা পার্কে গিয়েছিলাম। এখন আনসার, ইট বিং আ হলিডে উই ওয়েন্ট টু আ পার্ক, একটা ছুটির দিন হওয়ায় আমরা পার্কে গিয়েছিলাম। এখানে শেষ করছি। এর পরের ভিডিওটিতে আমি অন্য একটা বিষয় নিয়ে বা অন্য একটা বিষয় উপস্থাপন করব। থ্যাংক ইউ এভরিবডি।